আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাজকীয় সিংহাসনে রাজকীয় কায়দায় পায়ের উপর পা তুলে বসে আছে আদ্রিস আফশান। ওর ঠিক বরাবর দুজন লোক মডার্ন পোশাক পরা একটা মেয়েকে ধরে রেখেছে। মেয়েটার হাত আর মুখ বাঁধা, চোখ বেয়ে পানি পড়ছে আর ছোটার জন্য ছটফট করছে। গোঙানির মতো শব্দ আসছে মুখ থেকে। আদ্রিস উঠে দাঁড়িয়ে পরনের কোটটা ঠিক করে পকেটে দুহাত দিয়ে ওর সামনে গিয়ে হিসিয়ে বলল, আমার জাহান্নামে তোমাকে স্বাগতম। মেয়েটা ছোটার জন্য ছটফট করছে আর কিছু বলার চেষ্টা করছে। আদ্রিস ইশারা করলো ওর মুখ খুলে দেওয়ার জন্য। মেয়েটার মুখ খুলতেই মেয়েটি জোরে জোরে শ্বাস নিল। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল, চোখটাও কিছুক্ষণ আগে খোলা হয়েছে। মেয়েটা চারপাশ থেকে আটকে ওঠে। অস্ত্রশস্ত্র সহ 10-12 জন লোক কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে। আমি কি করেছি? আমার সাথে এমন কেন করছেন? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি বাসায় যাব। আদ্রিস ওর সামনে গিয়ে দাঁড়ায়। আমি 3 ধরনের মানুষকে ঘৃণা করি। 1 ধোঁকাবাজ, 2 লোভী, আর 3 চরিত্রহীন মানুষ। এদের আমি নিজের কায়দায় শাস্তি দিতে পছন্দ করি। মেয়েটা আতঙ্কিত গলায় বলল, আমি তো আপনাকে ধোকা দেইনি। আপনার যদি ডিল না করার হয় না করুন, আমার কোনো সমস্যা নেই, আমাকে যেতে দিন। আদ্রিস হো হো করে হেসে উঠল। ওর হাসিতে চারিপাশ ভয়ানক হয়ে উঠল। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে। আদ্রিস হিংস্র চোখে ওর দিকে চেয়ে বলল, নষ্ট মেয়ে, স্বামীকে ঠকিয়ে স্বামীর টাকায় অন্যজনের সাথে ফুর্তি করে বেড়াস। একটা ডিল সাইনের জন্য আমাকে নিজের শরীর বিলিয়ে দিতে চাস? লজ্জা করে না? মেয়েটা আদ্রিসের পায়ে পড়ে যায়। আমাকে মাফ করে দিন, আমি আর কোনো দিন আপনার সামনে আসবো না, আমাকে যেতে দিন, আমার ভুল হয়ে গেছে। আদ্রিস ইশারা করলো সেজানকে। সেজান পকেটে হাত দিয়ে মুচকি হেসে চুটকি বাজালো। বড় দরজাটা খুলে একটা বড় খাঁচা বেরিয়ে এলো। তার মধ্যে একটা ক্ষুধার্ত বাঘ গর্জন তর্জন করছে। মেয়েটি চিৎকার করে পিছনে সরে যায়। ওকে দুজন লোক ধরে সামনে আনে। আদ্রিস বাঁকা হেসে বলল, হ্যাপি জার্নি। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এমন কাজ করব না। ধনী বয়স্ক পুরুষকে বিয়ে করে, ছলনা করে, তার সব আত্মসাৎ করে, তার টাকায় ফুর্তিতে জীবন কাটাচ্ছিস। হাজার হাজার বয়ফ্রেন্ড পুষেছিস, আর শাস্তি পাবি না? যেই মেয়ে একটা ডিল সাইনের জন্য নিজেকে বিকিয়ে দিতে পারে, তার এটাই শাস্তি। এটাই আদ্রিসের দেওয়া শাস্তি। আদ্রিস আবারও গিয়ে সিংহাসনে বসে পড়ল। দুজন লোক ওকে টেনে হিঁচড়ে খাঁচার কাছে নিয়ে যাচ্ছে। মেয়েটি চিৎকার করে কাঁদতে আর আকুতি মিনতি করছে। ওকে খাঁচার ভিতর ঢুকিয়ে দেওয়া হলো। ক্ষুধার্ত বাঘটা ওকে মুহূর্তেই ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলল। আদ্রিস সিংহাসন ছেড়ে উঠে গায়ের কোটটা বাতাসে উড়িয়ে চুলে হাত দিয়ে ব্রাশ করতে করতে হেঁটে বেরিয়ে গেল। ওর পিছনে পিছনে গেল সেজান। ফ্ল্যাশব্যাক। আদ্রিস গাড়ি থেকে নেমে লিফটে চড়ে অফিসে ঢুকলো। ওর পিছন পিছন সেজান। ওরা ঢুকতেই ম্যানেজার ছুটে এসে বলল, স্যার, প্রিয়া ম্যাম চলে এসেছেন, আপনার জন্য অপেক্ষা করছেন। সেজান বলল, আপনি মিটিং অ্যারেঞ্জ করুন, আমরা আসছি। ম্যানেজার মিটিং অ্যারেঞ্জ করতে চলে গেল। আদ্রিস নিজের কেবিনে গেল। সেজান ল্যাপটপ খুলে কিছুক্ষণ ঘাটাঘাটি করে বলল, ভাই, সবকিছু দেখে এসেছি, এভরিথিং ওকে, আমরা ডিলটা করতেই পারি। আদ্রিস চেয়ার ঘুরিয়ে বলল, ইউনো লস যেখানে, সেখানে আদ্রিস 1 সেকেন্ড সময় ব্যয় করে না। ইয়েস ভাই। মিটিং রুমে আদ্রিসের ওদের প্রেজেন্টেশন দেখে পছন্দ হয়। ডিলের টার্ম অ্যান্ড কন্ডিশন দেখছিল। তখন প্রিয়া সবার চক্ষুর আড়ালে আদ্রিসের হাতের উপর হাত রেখে বলল, ডিলটা সাইন করলে আপনার কোম্পানি লাভবান হবে আর আপনিও। তারপর চোখ মেরে একটা কার্ড দেয় হোটেলের। আদ্রিস মুচকি হেসে সাইন করে দেয়। তারপর প্রিয়া যাওয়ার পথে ওকে কিডন্যাপ করে নিজের আস্তানায় নিয়ে চলে আসে। সেজান আদ্রিসের হাতে ডিলের পেপারটা দিল। আদ্রিস ডিল পেপার ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিল। সেজান গাড়ির দরজা খুলে দিল। আদ্রিস গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে চলতে হঠাৎ সিগন্যাল পড়ে যায়। আদ্রিস গাড়ির গ্লাস খুলে মোবাইলের স্ক্রিনে চোখ রাখে। তখন কানে হঠাৎ নুপুরের শব্দ কানে আসে। আদ্রিস মোবাইল থেকে বাইরে চোখ রাখলো। একটা মেয়ে আরেকটা মেয়ের হাত ধরে দৌড়ে ফুচকাওয়ালার সামনে গেল। সাদা কুর্তি পরা মেয়েটার পায়ে ঝুমঝুম করে নুপুর বাজছে।
পাশেই ফুচকার স্টল। আদৃশ মেয়েটার চেহারা দেখার চেষ্টা করছে, কিন্তু ওর মাথায় ওড়না পরা, তাই মুখটা দেখা যাচ্ছে না। মুখটা দেখার জন্য উসখুস করছে। ওর সাথের মেয়েটা কথায় কথায় ওর ওড়নাটা টান দিতেই মুখের এক পাশ দেখতে পেল। কানের ঝুমকোটা নড়ছে, বাতাসে খোলা চুলগুলো উড়ছে, ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে। আদৃশ মুগ্ধ হয়ে চেয়ে আছে। ওরা ফুচকার প্লেট নিয়ে আরেকটু সরে আসায় আদৃশ মেয়েটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। মাথায় আবারও ওড়না দিল। ওর সাথের মেয়েটা বলছে, শ্যাট আপ, আমি জব করতে যাব, মডেলিং না। আমার দক্ষতা দেখে জব দিবে, রূপ দেখে নয়। রূপ দেখে জব দিলে পরে কাজ না পেলে রূপ দিয়ে পানি খাবে? সততা দিয়ে কাজ করো, স্যালারি নেবে। সেজান আদৃশকে বলল। ভাই সিগন্যাল পড়ে গেছে, গাড়ি স্টার্ট দেবো? হ্যাঁ দাও। আদৃশ মেয়েটার দিকে একবার চেয়ে মুচকে হেসে সানগ্লাস পরে নিল। তারপর বিড়বিড় করে বলল, খুব শীঘ্রই দেখা হবে। অফিসে গিয়ে আদৃশ নিচের কেবিনে ঢুকে পড়ে। ম্যানেজার সেজানকে আজকের ইন্টারভিউ শিডিউল সম্পর্কে জানায়। আপনি দেখে নিন, ক্যান্ডিডেটদের মধ্যে যোগ্য লোক বাছাই করা চাই ভাই, কিন্তু অযোগ্য লোক একদম পছন্দ করেন না। জি স্যার। আদৃশ উঠে দাঁড়িয়ে বলল। আজকের মতো কাজ শেষ। আদৃশের পিছনে পিছনে সেজান যাচ্ছে। লিফটের সামনে দাঁড়িয়ে আছে। লিফট খুলতেই একটা মেয়ে বের হয়ে এলো, হাতে ফাইলপত্র, মুখে মিষ্টি হাসি। আদৃশ ওর দিকে নিষ্পলক চেয়ে আছে। এটা তো সেই মেয়ে যাকে রাস্তায় দেখেছিল। মেয়েটা ওদের দিকে চেয়ে মিষ্টি হেসে সালাম দিল। আদৃশ সানগ্লাস খুলে বলল। এই মেয়ে দাঁড়াও। সেজান মনে করেছে এই মেয়ের মধ্যে সন্দেহজনক কিছু দেখেছে, তাই আদৃশ এমন করছে। ভাই এনি প্রবলেম? নো, ওয়েট ফর এ মিনিট। তারপর মেয়েটির দিকে তাকালো। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে আছে। আজ প্রথম এখানে এসেছে ইন্টারভিউ দিতে, আর এসেই কোনো ঝামেলায় ফেসে গেল। যদি সময় মতো ইন্টারভিউ রুমে যেতে না পারে তাহলে কি হবে? তোমার নাম কি? রুষা খানম। এখানে কেন এসেছো? ইন্টারভিউ দিতে। ওকে, ইউ ক্যান গো নাও। মেয়েটিকে বলতে দেরি, যেতে দেরি নয়। আদৃশের দিকে ভয়ে ভয়ে একবার চেয়ে দৌড়ে চলে গেল। পিছনে ঘুরে তাকায়নি। সেজান আবারও প্রশ্ন করল, কোনো সমস্যা? মেয়েটি কে? আদৃশ বিড়বিড় করে বলল। খুব শীঘ্রই সব কিছু হয়ে যাবে। তারপর জোরে বলল, সেজান, ওর জব কনফার্ম করো। ওকে ভাই। সেজান কিছুই বুঝতে পারছে না, শুধু সব শুনে যাচ্ছে। আদৃশের সব কথা মেনে চলাই ওর কাজ। আদৃশ আবারও চোখে সানগ্লাস পরে লিফটে ঢুকে গেল। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। কেউ একজন ওর কোম্পানির সব ইনফরমেশন পাচার করছে, তাকে ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে। আদৃশ পৈশাচিক হাসি দিল। রুষা হুড়মুড় করে আদৃশের কক্ষে ঢুকে পড়ে। আদৃশ ম্যানেজারের সাথে গুরুত্বপূর্ণ একটা মিটিং সেরে ফাইলপত্রে সাইন করছিল। রুষাকে দেখে আদৃশ অবাক হয়ে চেয়ে আছে। রুষাকে অস্বাভাবিক লাগছে। রুষার পিছনে পিছনে একটা লোক এসে আদৃশের দিকে ভয়ে ভয়ে তাকালো। স্যার, আমি ওনাকে অনেকবার নিষেধ করেছি, বলেছি মিটিং চলছে, কিন্তু উনি শুনেননি। এখানে আমার কোনো দোষ নেই। রুষা আমতা আমতা করে বলল, সরি স্যার, আমি জোর করে ঢুকে পড়েছি, এছাড়া আমার উপায় ছিল না। আদৃশ রুষার পিছনের লোকটাকে হাত দিয়ে ইশারা করে চলে যেতে বলল। ম্যানেজার ফাইল নিয়ে আদৃশের দিকে তাকালো, তারপর আবার রুষার দিকে তাকালো। মাইনুল সাহেব, আপনার কাজ শেষ, ইউ ক্যান গো নাও। মইনুল সাহেব থতমত খেয়ে বলল, জি স্যার। মইনুল সাহেব চলে যেতেই আদৃশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। রুষার দিকে এগিয়ে আসছে। রুষার ভয়ার্থ চেহারা, কাপা কাপা ঠোঁট, বারে বারে কানের পিছনে চুল গুজে দেওয়া, সবটা দেখায় মত্ত ছিল আদৃশ। রুষা ভয়ে ভয়ে দুপা পিছিয়ে যায়। কি বলছিলে? স্যার, আমার নাম রুষা। আমি গতকাল জয়েন করেছি। আমি অফিসের ক্যান্টিনে যাচ্ছিলাম, তখন বারান্দায় একটা লোককে মোবাইলে কথা বলতে শুনি। আসলে কাকে বলবো কি বলবো বুঝতে পারছিলাম না, তাই এখানে চলে এসেছি। কি এমন বলতে শুনলে? স্যার, উনি কোম্পানির ইনফরমেশন পাচার করছিলেন, কী সব তথ্য দিচ্ছিল। আমি নতুন তাই বুঝতে পারিনি, তবে এটুকু বুঝেছি তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিল। চোরের মতো ফিসফিস করে কথা বলছিল। আদৃশ এতক্ষণ রুষার মধ্যে বিভোর থাকলেও ওর কথা শুনে চমকে যায়, কারণ আদৃশের মনে হচ্ছিল কেউ একজন ওদের ইনফরমেশন পাচার করছে, কিন্তু তাকে আইডেন্টিফাই করতে পারেনি। তাকে দুদিন যাবৎ গোপনে খুঁজে যাচ্ছিল। কে ছিল সে? স্যার, আমি তো এখানকার কাউকে তেমন চিনি না, আমি ওনার নাম জানি না।
দেখলে চিনবে? জি স্যার। ওকে। আদ্রিস চিৎকার করে সেজানকে ডাকলো। সেজান দৌড়ে এসে বলল, হ্যাঁ ভাই। অফিসের সবাইকে লাইন করে দাঁড় করাও। হঠাৎ? আই থিঙ্ক আই উইল গেট দ্যাট কালপিট। ওকে ভাই। আদ্রিস রুষাকে বলল, এই কথা কেউ যেন না জানে, তবে অপরাধীকে পাওয়া যাবে না আর তোমার লাইফের রিস্ক হবে। অতপর একে একে সবাইকে মনোযোগ দিয়ে দেখে আদ্রিসের সামনে এসে বলল, স্যার এদের মধ্যে কেউ নয়। ওনার চুলগুলো অর্ধ কাঁচা পাকা, একটু শর্ট ছিল, গায়ে অ্যাশ কালারের স্যুট ছিল। উনি এখানে নেই। ওকে, নাও গো। রুষা চলে গেল। আদ্রিস ম্যানেজমেন্টের সাথে দ্রুত মিটিং অ্যারেঞ্জ করতে বলল। অফিস শেষে টুকটাক কেনাকাটা করে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল রুষা। তখনও রাত হয়নি, সবেমাত্র আধার নেমে এসেছে। রাস্তায় গাড়ি লোকজনের কমতি নেই। হঠাৎ করেই কেউ ওর মুখ চেপে ধরে গাড়িতে তুলে দেয়। রুষা ছোটার জন্য ছটফট করছে। ওর মুখ চেপে ধরে রেখেছে একটা লোক। সামনে পিছনে আরো কয়েকজন লোক আছে। গাড়িটা দ্রুত কোথাও এগিয়ে যাচ্ছে। ওকে কে বা কারা এভাবে নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ চলার পর নিরিবিলি একটা পরিত্যক্ত গোডাউনের সামনে গাড়ি থামলো। রুষা বুঝতে পেরে গেছে ওকে কিডন্যাপ করা হয়েছে, আর সেটা হয়তো মোবাইলে কথা বলা ব্যক্তিকে দেখে ফেলেছে। তাই ছটফট করে লাভ নেই, ওরা ছাড়বে না। গাড়ি থেকে ওকে নামাতেই আর একটা গাড়ি এসে থামে। ওরা সবাই অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে যায়। আদ্রিস গাড়ি থেকে নেমে বলল, ওকে ধরে রেখে লাভ নেই, কারণ আমি তাকে পেয়ে গেছি। সে এখন আমার কাছে বন্দি, তাই রুষাকে ছেড়ে দে। ওরা আদ্রিসের কথা বিশ্বাস করতে পারছে না। আর তাছাড়া ওদের উপর অর্ডার আছে মেয়েটাকে কয়েকদিনের জন্য আটকে রাখতে। রুষা ভাবলেই সেভাবে দাঁড়িয়ে আছে, আর একটা ছেলে ওর হাত ধরে রেখেছে। আদ্রিস ওদের দিকে আগাচ্ছে। ওরা রিভলভার তাক করে রেখেছে, কিন্তু গুলি করতে পারছে না, কারণ গুলি করার অর্ডার পায়নি, তাই করতে পারছে না। যে ছেলেটা রুষার হাত ধরে রেখেছে, আদ্রিস হঠাৎ ওর হাতটা ধরে টান মারে। কেউ কিছু বোঝার আগেই ওর হাতটা গাড়ির উপর রেখে তাতে পিন গেঁথে দিল। ছেলেটা আকাশ কাঁপানো চিৎকার দিল। রুষা দুহাতে নিচের মুখ চেপে ধরে আছে। না চাইতেও মুখ দিয়ে শব্দ বের হয়ে যাচ্ছে, তাই আরো জোরে চেপে ধরল। ভয়ে থরথর করে সারা শরীর কাঁপছে, আর ভাবছে এ কি দেখলো। আদ্রিস বাকিদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। ওরা দৌড়ে সরে গেল। আদ্রিস রুষার হাত ধরে নিয়ে গাড়িতে বসালো। ওর শরীরে কাঁপুনি আদ্রিসকে জানান দিচ্ছে ও ভয় পেয়েছে। রুষা রোবটের মতো চুপচাপ গিয়ে বসে পড়ল। আদ্রিস গাড়ি স্টার্ট দিল। রুষা চুপচাপ বসে আছে, কথা বলছে না। আদ্রিস ওকে ঠিকানা জিজ্ঞেস করলো। রুষা যেভাবে বসেছিল সেভাবেই ঠিকানা বলল। আদ্রিস ওকে পর্যবেক্ষণ করে ধমক দিয়ে বলল, রোবটের মতো বসে আছো কেন? ওর হাতে পিন গেঁথে দেওয়ায় ভয় পেয়ে গেলে? আর ওরা যখন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল তখন তো স্বাভাবিক ছিলে। রুষা থমথমে কণ্ঠে বলল, কারণ আমি বুঝে গিয়েছিলাম ওরা আমায় কিডন্যাপ করেছে। তো হেল্প চাইবে না? নিজেকে রক্ষা করবে না? আমি ওদের থেকে এখানে নিজেকে রক্ষা করব কিভাবে? আমি একা একটা মেয়ে, তাই চুপচাপ ছিলাম। তাছাড়া এখানে হেল্প চেয়ে কী লাভ? কে আসবে এই পরিত্যক্ত জায়গায় আমাকে বাঁচাতে? এটা সিনেমা না যে নায়িকা বাঁচাও বাঁচাও বলবে আর নায়ক স্পাইডার ম্যানের মতো এসে তাকে রক্ষা করবে। রুষা নাক ফুলালো। আদ্রিস বাঁকা হাসলো। কিন্তু আমি তো তোমাকে রক্ষা করলাম, লাইক এ হিরো, ইজেন্ট ইট? রুষার কাশি শুরু হয়ে গেল। আদ্রিস আবারও হাসলো। আপনি কি করে জানলেন আমি এখানে? আমি আদ্রিস, কোনো কিছুই আমার চোখ এড়ায় না। আমি বাজ পাখি। রুষার ওর কথার ধরন ভালো লাগলো না, তাই আর কোনো প্রশ্ন করলো না। এছাড়া এসে পড়েছে ও, যা কেনাকাটা করেছিল সব রাস্তায় পড়ে গেছে। সেটা নিয়ে মনে মনে আফসোস করছে। এসে পড়েছি, রাখুন। আদ্রিস গাড়ি থামালো। যেখানে গাড়ি থামালো বড় গেটের উপরে লেখা অনাথ আশ্রম। লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। রুষা গাড়ি থেকে নামছে। আদ্রিসও নামলো। রুষা মিষ্টি হেসে বলল, ধন্যবাদ। আদ্রিস আর একবার সাইনবোর্ডে দেখলো। রুষাকে সেদিকেই যেতে দেখে বলল, অনাথ আশ্রম? এটা তোমার বাড়ি? হ্যাঁ, এই অনাথ আশ্রম আমার তৈরি। এই জমি আর বাড়িটা আমার। আপনাদের মতো ধনী লোকদের ডোনারে এখানকার বাচ্চাদের খাওয়া পড়াশোনা হয়। এরাই আমার পরিবার। আর তোমার বাবা মা? আমার ছেলেবেলায় দুজন একসাথে পরপারে বাড়ি জমিয়েছে। ভালোবাসাটা বেশি ছিল কিনা, তাই দুজন একসাথে চলে গেলেন। বাবা মায়ের সমতুল্য একটা ভাই ছিল, সেও মারা গেছে।
কিভাবে মারা গেল? রুষার চোখে পানি জমেছে, গলা ভার হয়ে আছে। চোখের কোণ থেকে পানি মুছে শক্ত কণ্ঠে বলল, কার অ্যাক্সিডেন্ট। ও আচ্ছা, এর মানে তুমি একা? জি। না। রুষা চমকে উঠল। আদৃশ না বলল কেন? এই না বলার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আদৃশ ওর কোমর জড়িয়ে ধরে কানের কাছে শীতল কণ্ঠে বলল, তুমি একা নাও, আমি আছি তো। রুষার সারা শরীর কেঁপে ওঠে, কানের লতি এখনো শিরশির করছে। অবাক চোখে আদৃশ্যের দিকে তাকালো। সে চোখে অনেক কিছু দেখতে পাচ্ছে, অদ্ভুত চাহনি, কিছুটা রহস্যময়। রুষার ওকে এখন ঠিক বাজ পাখি মনে হচ্ছে। তারপর নিজেকে ছাড়িয়ে এক দৌড়ে গেটের ভিতরে ঢুকে গেল। ওর দিকে আরেকবার চেয়ে তাড়াতাড়ি গেট বন্ধ করে দিল। আদৃশ মিটমিট করে হাসছে। সেজান কল করেছে। ভাই, ও এখন আপনার জাহান্নামে। হালকা আপ্যায়ন করো, ফাইনাল আপ্যায়ন আমি এসে করব। মেহমান বলে কথা। সেজান আলতো হাসলো। জি ভাই। তারপর একটা হকি স্টিক হাতে নিয়ে ওই লোকটার দিকে আগাচ্ছে। লোকটা ভয়ে ভয়ে তাকাচ্ছে। তারপর হাত জোর করে বলল, স্যার, আমাকে মারবেন না, আমি কিছু করিনি। সেজান পা বরাবর হকি স্টিক দিয়ে মারল। লোকটা ব্যথায় চিৎকার করে ওঠে। সেজান আরো কয়েকবার মারার পর বলল, যদি বাঁচতে চাস তবে বল কার কাছ থেকে নিজেকে বেছে নিয়েছিস। মেঝেতে পড়ে ছটফট করতে করতে বলল, স্যার বলছি, আমি সব বলছি। জারিফ খান আমাকে টাকা দিয়েছিল। জারিফ? ও আচ্ছা, শালার শিক্ষা হয়নি। লাস্ট টাইম ভাই যা করেছে তাতে অন্তত শিক্ষা হওয়া উচিত ছিল। খুব ভুল করে ফেলেছিস, এবার আর ভাইয়ের হাত থেকে বাঁচবি না। আদৃশ গিয়ে দেখে সেজান বিড়বিড় করছে। ওর হাতে হকি স্টিক। সেজান? সেজানের খেয়াল হলো আদৃশ এসেছে। ভাই জারিফ, ওর দেখছি লজ্জা নেই। ওকে এইবার এমন একটা শিক্ষা দিতেই হবে যাতে সারা জীবন মনে রাখে। আদৃশের অফিসের কর্মচারীর দিকে তাকালো। লোকটা ভয়ে জড়সড় হয়ে বলল, স্যার, আমাকে মাফ করে দিন। আদৃশ রিভলভার বের করে ঘাড় কাত করে সোজা করে বলল, এখানে যে আসে সে ফিরে যায় না। স্যার দয়া করুন, আমার স্ত্রী, দুজন মেয়ে আছে। আমার কিছু হলে ওরা না খেয়ে মরবে। ওদের দায়িত্ব আমার, কিন্তু আজ তোকে মরতেই হবে। ধোঁকাবাজের একমাত্র শাস্তি মৃত্যু। আদৃশ ওর মাথায় গুলি করে দিল। লোকটা ঢলে পড়ল। আদৃশ শাওয়ার নিয়ে ওয়াশরুমের আয়নার দিকে তাকালো। চুল বেয়ে পানি পড়ছে। ওর কল্পনায় আয়নায় রুষার হাস্যোজ্জ্বল চেহারাটা ভেসে উঠছে। আদৃশ মুচকি হাসলো। তারপর নিজের দিকে চেয়ে বলল, 29 বছরের জীবনের 21টা একাকিত্ব বছরে তাহলে কেউ আসতে চলেছে। আদৃশ রুষাকে ডেকে পাঠিয়েছে। রুষা ওর রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। গতকাল যে ঘটনা ঘটিয়েছে তারপর ওর সামনে যেতে লজ্জা আর সংকোচ উভয়ই লাগছে। আদৃশ আবার অমন কিছু করবে না তো? এরকম প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। রুষা লজ্জায় আড়ষ্ট হয়ে ভেতরে গেল। আদৃশ চোখ তুলে বাকিয়ে ওকে একবার দেখল। রুষার মনে হলো দৃষ্টি তো না, যেন ধারালো ছুরি ছুঁড়ে মারল, যা ওর হৃৎপিণ্ড ভেদ করে বেরিয়ে গেল। রুষা যদি এখনই ঢলে পড়ে ওর মাংস চিবিয়ে খাবে, রক্ত চুষে খাবে। কেন জানি বাজ পাখির দৃষ্টিই মনে হচ্ছে। রুষার এসব মনে করার মাঝেই আদৃশ ওর সামনে এসে বলল, ইউ আর ফায়ার্ড। রুষা ওর কথা শুনে শকড। কেন, কখন, কোন কাজের জন্য ওর চাকরি হারালো কিছুই বুঝতে পারছে না। চাকরিটা চলে গেলে ওর এতদিনের স্বপ্ন, এত কষ্ট, পরিশ্রম সব বিফলে যাবে। ভেতরে ভেতরে চুরমার হয়ে যাচ্ছে। তবুও নিজেকে সামলে শক্ত গলায় বলল, আমার অপরাধ? আদৃশ কঠিন গলায় বলল। এখনো বুঝোনি? রুষা ঘন ঘন পলক ফেলে বলল, না, কি করেছি আমি? খুন। রুষা আতকে উঠে বলল, খুন? আমি? কবে, কখন? সবচেয়ে বড় কথা কার? আমি একটা মশা মারার আগে 10 বার ভাবি, পিঁপড়া মারতে ভয় পাই। সে আমি খুন করেছি, এ নিশ্চয়ই আপনার সাজানো ষড়যন্ত্র। আদৃশের চেহারা মুহূর্তেই বদলে গেল। ধমক দিয়ে বলল, এত কথা বলো কেন? বলেছি খুন করেছো, ব্যাস করেছো। রুষা পারলে কেঁদে দেয়। বড় লোকের বড় ব্যাপার, নিশ্চয়ই নিজে খুন করে ওকে ফাঁসাচ্ছে। ফাঁসিয়ে দিলে কি করবে ও? কে বাঁচাবে ওকে? ওর অনাথ আশ্রমের কি হবে? ভাবতেই কান্না পাচ্ছে। আদৃশ ওর কানের কাছে ফিসফিস করে বলল, তুমি আদৃশ আফসানকে খুন করেছো। রুষা চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। জলজান্ত একটা মানুষ। আদৃশ হাসছে। রুষার ওকে পাগল মনে হচ্ছে। পারলে সত্যি সত্যি খুন করে দেয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। যাই হোক, তোমাকে বরখাস্ত করা হয়েছে।
রুষার কিছুক্ষণ আগে মনে হচ্ছিল মজা করছে, কিন্তু এখন তো সত্যি সত্যিই বলছে। কিন্তু স্যার কেন? ওই যে বললাম খুন করেছো, আদ্রিসের খুন করেছো, এর শাস্তি স্বরূপ তোমাকে বরখাস্ত করা হয়েছে। তোমার মতো সুগন্ধি ফুলকে এই জঞ্জালে মানায় না। তোমার আসল স্থান প্যালেসে, আমার প্যালেস। রুষা অবাক হয়ে বলল। মানে? আদ্রিস বলল। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না। আমি তোমাকে বিয়ে করব, আর সেটা খুব শীঘ্রই। রুষা আর এক দফা অবাক হলো। এবার আর কথা বলতে পারছে না, ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল। বিয়ে মানে কি? আপনি বললেন আর হয়ে গেল? আমার মতামতের প্রয়োজন নেই আমি যদি না বলি? বলবে, সমস্যা কই? তবে তোমার হ্যাঁ নাতে আমার কিছু আসে যায় না। তোমার মতামতেরও প্রয়োজন নেই। আমি কারো মতামত নেই না, নিজের মতামত জানিয়ে দেই, আর বিপরীত ব্যক্তি সেটা আমাকে দিতে বাধ্য থাকে। কিন্তু আমি বাধ্য নই, করলাম না আপনার চাকরি, যা করার করুন, আমি আপনাকে বিয়ে করব না। রুষা শব্দ করে দরজা খুলে বের হয়ে গেল। আদ্রিস ওর যাওয়া দেখে বাঁকা হেসে বসে পড়ল। কলম ঘোরাতে ঘোরাতে বলল। যত উড়ার উড়ে নাও পাখি, তুমি খুব শীঘ্রই আমার পিঞ্জরে বন্দী হবে। রুষা আর কথা আশ্রমের বাচ্চাদের খরচের লিস্ট করছে। পুরো মাসে কোথায় কত টাকা লাগবে আর তার একটা লিস্ট কথা তৈরি করে ফেলেছে। রুষা অবর্তমানে কথার উপর সব দায়িত্ব। রুষা অফিসে থাকে, কাজ করতে হয়, আশ্রমে তেমন সময় দিতে পারে না, তাই পুরো দায়িত্ব কথার উপর। রুষা যতটুকু পারে সময় দেয়, তবে চাকরি ছাড়ার পরে অফুরন্ত সময়। হঠাৎ বাইরে বিকট শব্দে দুজন চমকে যায়। ওরা একে অপরের দিকে চাওয়াচাই করলো। রুষা আপু, এটা কিসের শব্দ? বুঝতে পারছি না, চলো গিয়ে দেখি। রুষা আর কথা দুজন একসাথে বাইরে গেল। আশ্রমের বারান্দায় বাচ্চারা জড়ো হয়েছে। দুজন ম্যাম বের হয়ে এসে দাঁড়িয়েছে। রুষা দূর থেকে বলল। আমি দেখে আসছি, আপনার বাচ্চাদের নিয়ে ভেতরে যান। ওয়াচম্যান দৌড়ে এলো হাঁপাতে হাঁপাতে। ভেঙে ফেলবে মানে? ওর বাবার নাকি আশ্রম? রুষা রেগে মেগে বাইরের দিকে ছুটছে। কথাগুলো লোক আশ্রম ভাঙার জন্য উদ্যত হলে রুষা চিৎকার করে বলল। থামো 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 বলছি। লোকগুলো অনেক চিৎকার চেঁচামেচির পর থেমে গেল। রুষা দৌড়ে ওদের কাছে গিয়ে বলল। কি হচ্ছে এটা? কার পারমিশন নিয়ে আমার বাড়ি ভাঙতে এসেছেন? ম্যাম, আমাদেরকে এই বাড়ি ভাঙার কাজ দিয়েছেন এই বাড়ির মালিক। এই বাড়ির মালিক? এটা তো আমার বাড়ি, কে অর্ডার করলো? আদ্রিস আফসান। রুষা চমকে ওঠে। অদৃশ্যার? একটু অপেক্ষা করুন। রুষা কথাকে ওর ব্যাগে একটা কার্ড আছে ওটা আনতে বলল। কথা দৌড়ে গেল কার্ড আনতে। রুষা সেজানকে দেখলো ওর দিকে এগিয়ে আসছে। রুষা দৌড়ে ওর কাছে এগিয়ে বলল। এটা কি হচ্ছে? এই বাড়ি কি করে আপনার বসের হলো? ক্ষমতা দেখাচ্ছেন? সরি ম্যাম, ক্ষমতা দেখাচ্ছি না। আমাদের কাছে লিগ্যাল পেপার আছে। তারপর ওকে কিছু কাগজপত্র দিল। সব দেখে রুষার চোখ কপালে। পেপারের পর নিজের সাইন। 2 দিন আগেই বিক্রি করে দিয়েছে আদ্রিসের কাছে, কিন্তু রুষা এমন কিছু করেনি। এটা জালিয়াতি, আপনারা জাল পেপার বানিয়েছেন। কিন্তু সাইন তো আপনার। আমি কোনো পেপারে সাইন করিনি। সেজান মৃদু হাসল। সেটা আপনি বললে হবে না, আমাদের কাছে প্রমাণ আছে। আপনি বাধা দিলে আমরা পুলিশ ডাকবো, তারা আপনাদের উচ্ছেদ করবে। কি চাই আপনাদের? ছোট একটা জিনিস, আর সেটা ভাই আপনাকে অলরেডি বলে দিয়েছে। রাজি হয়ে যান, নয়তো ওই ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাস্তায় ঘুরতে হবে। অমানুষ আপনি, আর আপনার বস অমানুষ। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ব্যবহার করতে লজ্জা করলো না? আপনার বসকে কল দিন, আমি কথা বলবো। আপনি চাইলে উনি এখানে চলে আসবে, আপনার জন্য তার অফুরন্ত সময়। রুষা মনে মনে বলছে যেমন বাজ পাখি তেমন তার চামচা। দুটোকে মনে মনে গালাগাল করছে। কথা কার্ড নিয়ে দৌড়ে এসে বলল। আপু নাও। দরকার নেই, ওর চামচার সাথে কথা বলে এসছি। চামচা? হ্যাঁ, আদৃশ্যের পেছনে পেছনে ঘুরে। ও, বডিগার্ড অথবা অ্যাসিস্ট্যান্ট। চামচা বলছো কেন? কেন? তোমার স্বামী লাগে? এত চলে কেন? কথা চুপ করে গেল। রুষা প্রচুর খেপেছে, তাই ওকে আর খেপানোর দরকার নেই। কিছুক্ষণের মধ্যেই আদ্রিস চলে এলো। গাড়ি থেকে নামছে তখন কথা রুষাকে ফিসফিস করে জিজ্ঞেস করলো। ইনি আদ্রিস? হুম। দেখে তো হেবি বড়লোক মনে হচ্ছে। ইনি এই বাড়ির পেছনে পড়লো কেন? তুমি বুঝবে না। আদ্রিস দাঁড়িয়ে আছে। সেজান রুষার কাছে এসে বলল। ভাই, আপনার সাথে আলাদা করে কথা বলতে চাই, আসুন প্লিজ। রুষা একবার কথার দিকে তাকালো।
তারপর আদৃশের সাথে কথা বলতে চলে গেল। রুষা আদৃশের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু কি বলবে? আমতা আমতা করছে, কথা তীক্ষ্ণ দৃষ্টিতে উকিঝুঁকি দিচ্ছে। সেজান ধমক দিয়ে বলল, এই মেয়ে, এখানে সিনেমা চলছে, এমন ওকে ঝুঁকে দিচ্ছ কেন? কথা এতক্ষণ ওকে খেয়াল করেনি। ওকে দেখে এক দৌড়ে গেটের সামনে চলে গেল। সেজান অবাক হয়ে চেয়ে আছে। আপনি আমার বাড়ির পেছনে কেন পড়েছেন? অনাথ বাচ্চারা এখানে থাকে, মানবতা বলে আপনার কিছুই নেই? এখানে কারা থাকে এসব দেখে আমার লাভ আছে? লস বলতে আমার লাইফে কিচ্ছু নেই। এখানেও আমি লস করব না হয় তোমার আশ্রম ভেঙে শপিং মল গড়ব, অথবা তোমাকে বিয়ে করব। দুটোর মধ্যে অন্তত একটা আমার চাই, নয়তো এত সময় ব্যয় করলাম কেন? রুষা ওর কথা শুনে অবাক হয়ে ওর দিকে চেয়ে আছে। এভাবে চেয়ে থেকে লাভ নেই, হয় বিয়ে করবে নয়তো লিভ মাই হাউস রাইট নাও। আই ডোন্ট হ্যাভ টাইম। রুষা কি বলবে বুঝতে পারছে না। আদৃশ ওকে সময় দিল না, নিজের লোকদের ইশারা করলো কাজ শুরু করার জন্য। রুষার কানে শব্দ আসতেই চিৎকার শুরু করলো। এক পায়ের দেয়াল ভেঙে ফেলেছে। বাচ্চারা বের হয়ে ছুটোছুটি করছে, ভয়ে কান্নাকাটি করছে। রুষা ওদের থামাতে না পেরে কপালে হাত দিয়ে বসে পড়ল। আদৃশ গাড়িতে হেলান দিয়ে তামাশা দেখছে। বাচ্চারা ওর কাছে এসে কান্নাকাটি করছে। ওদের আশ্রয়স্থল কেড়ে নেওয়া হচ্ছে। রুষা চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। আদৃশের কাছে ছুটে গেল, কাঁদতে কাঁদতে বলল, প্লিজ এসব থামান, ওদের থাকার কোনো জায়গা নেই। আমি করব আপনাকে বিয়ে। আদৃশ ওর কথা শুনে স্বাভাবিকভাবেই বলল। সেই রাজি হলেই অযথা ড্রামা করে আমার সময় নষ্ট করলে। আদৃশ সেজানকে ইশারা করলো। সেজান কাজ থামিয়ে বলল, সেজান, আগামীকাল সকালে আমাদের বিয়ে, সব অ্যারেঞ্জ করো, আর এখানে যা যা ক্ষতি হয়েছে সব ঠিক করে দেওয়ার ব্যবস্থা করো। জি ভাই। রুষা কোনো কথা না বলে চুপচাপ ভিতরে চলে গেল। কথা ওকে বলল, আপু, তুমি এই ছোট লোকটাকে বিয়ে করার হ্যাঁ বলে দিলা, তুমি ঠিক করনি। সবাইকে নিয়ে ভেতরে যাও। রুষা নিচের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। কথা কিছু বুঝতে পারছে না। রুষা এত স্বাভাবিক কেন? রুষা বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে। ও কিছু ভাবতে চায় না, অন্তত আজকের রাতটা নিচের মতো কাটাতে চায়, শান্তিতে একটু ঘুমাতে চায়। কথা খেয়াল করলো বাইরে অনেকগুলো লোক পায়চারি করছে, হয়তো ওদের উপর নজর রাখছে। সকালে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে বারান্দায় এলো। বাইরে অনেক লোকজনের আনাগোনা। রুষা ফ্রেশ না হয়েই বাইরে বেরিয়ে এলো। কয়েকজনের হাতে শপিং ব্যাগ, বিয়ের লেহেঙ্গা, জুয়েলারি, কসমেটিক্স, জুতো সব নিয়ে এসেছে। পার্লার থেকে মেকআপ করার জন্য দুজন অল্প বয়সী মেয়ে এসেছে। ওরা রুষাকে দেখে বলল। রুষার রাগ হচ্ছে, সকালে বিয়ে করবে তাই বলে এত সকালে। অতপর ঘড়ি দেখে চোখ কপালে, ঘড়িতে 10টা ছুঁই ছুঁই। এত বেলা পর্যন্ত ঘুমিয়েছে। একটা ট্রাক থেকে খাবার নামানো হচ্ছে, আর এক ট্রাক থেকে বাচ্চাদের জন্য জামা কাপড়, খেলনা, প্রয়োজনীয় জিনিসপত্র। সেজান ওর কাছে এসে বলল, ভাবি আপনি তৈরি হয়ে নিন, ভাই সময় মতো চলে আসবে। রুষা দাঁত কিরমির করে বলল, হ্যাঁ, আমি তো তোমার ভাইয়ের জন্য অপেক্ষা করে মরে যাচ্ছি। রুষা ঘরে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে কাঁদতে লাগলো। কি করবে বুঝতে পারছে না। ওই লোককে বিয়ে করা ছাড়া উপায় নেই। বিয়ে না করলে এতদিনের চেষ্টা, পরিশ্রম জলে যাবে, বেঁচে থাকার উদ্দেশ্যটা হারিয়ে যাবে। ভাইয়া, তোমার আদরের বোন আজকে একটা গুন্ডাকে বিয়ে করছে, দেখছো জীবন আমাকে কোথায় নিয়ে গেল। রুষা শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে নিল। বউ সাজে অপরূপ লাগছে, ওর ভাবনার বাইরে। রুষাকে কথা এসে নিয়ে গেল। আদৃশ্য চলে এসেছে, গায়ে স্যুট, বিয়ে করতে এসেছে স্যুট পরে। রুষাকে আদৃশ্যের পাশে বসানো হলো বিয়ে পড়ানোর জন্য। রুষা মাথা নিচু করে চোখের পানি ফেলছে। ইচ্ছে করছে পালিয়ে যেতে, কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের রেখে পালানো সম্ভব না। এতটা স্বার্থপর নয়। এইরকম একটা লোক বিয়ে করার চেয়ে মরে যাওয়া ভালো। মরে তো সেদিন গিয়েছে যেদিন ভাইকে হারিয়েছে। এই বাচ্চাগুলোর জন্য বেঁচে আছে, তাই ওদের জন্য জীবন উৎসর্গ করে দিচ্ছে। কলম হাতে নিয়ে কাঁপছে রুষা, সাইন করতে পারছে না। আদৃশ ওর হাত চেপে ধরে চোখ গরম করে তাকালো। রুষা ঠোঁট কামড়ে কান্নাটাকে আটকে সাইন করে দিল। দুপুরবেলা, সূর্য ঠিক মাথার উপর। একটা প্যালেসের সামনে আদৃশ্যের গাড়ি থামলো। রুষা নির্লিপ্ত ভঙ্গিতে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বাড়ির দরজার সামনে দাঁড়াতেই একটা বৃদ্ধ লোক এগিয়ে এলো। রুষা কৌতূহল নিয়ে ভিতরে তাকালো। মহিলা মানুষ বলতে কেউ নেই, আর এই লোকগুলোকে দেখে গার্ড মনে হচ্ছে। এরা পরিবারের কেউ হতে পারে বলে মনে হচ্ছে না। আদৃশ বৃদ্ধ লোকটাকে দেখে বলল,
চাচা, এই হচ্ছে তোমার বাড়ির বউ। রুষা ভদ্রতা সূচক হেসে পায়ে সালাম করতে গেল, লোকটা দূরে সরে গেল। কি করছো মা? সালাম করছো কেন? আমি এ বাড়িতে কাজ করি। রুষা কৌতূহল নিয়ে তাকালো, কিছুই বুঝতে পারছে না। আদ্রিস বাবা যখন খুব ছোট ছিল তখন থেকে আমি এ বাড়িতে কাজ করি, এতদিন ধরে আছি, তাই আদ্রিস বাবা আমাকে খুব মায়া করে, নিজের পরিবারের একজন ভাবে। রুষা এবার সব বুঝলো, তারপর বলল, তাতে কি, আপনি তো বড়, সালাম করি। আদ্রিস চাচাকে বলল। চাচা, ওকে রুমে নিয়ে যান। মিজান চাচা রুষাকে ঘরে নিয়ে গেল। রুষা ঘরে গিয়ে চারিদিকটা পর্যবেক্ষণ করলো। বড় বেডের পাশে ওর আর আদ্রিসের পোর্ট্রেট, পুরো ঘর বেড ফুল দিয়ে সাজানো। রুষা গিয়ে দরজা বন্ধ করে দিল। লেহেঙ্গা গয়না সব খুলে মেকআপ ধুয়ে ফেললো। লাগেজ থেকে একটা সুতি জামা বের করে পরে নিল। আদ্রিসের পরিবারের আর কেউ নেই। ওরা বাবা মা কোথায়? তারা কি এখানে থাকে না? নানান প্রশ্ন মাথায় ঘুরছে। রুষা বিছানায় বসে পড়ল, দুহাত মাথায় দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। আদ্রিস এখনো ওর খোঁজ নিল না। এটা কি করে হয়? রুষা রুমের দরজা খুলে ধীরে ধীরে বাইরে গিয়ে দাঁড়ালো। দোতলার রেলিং ধরে নিচের দিকে তাকালো। লিভিং রুমে বসে কাগজে কি যেন লিখছে। সার্ভেন্টরা সবাই দাঁড়িয়ে আছে। সেজান আদ্রিসের হাত থেকে কাগজগুলো নিয়ে ওদের হাতে তুলে দিচ্ছে আর কি যেন বলছে, কিন্তু এত দূর থেকে রুষা কিছুই শুনতে পেল না। রুষা আদ্রিসের দিকে ভালো করে তাকালো। এতক্ষণ আদ্রিসকে খেয়াল করেনি। আদ্রিসের গায়ে অ্যাশ কালারের টি শার্ট আর একটা ট্রাউজার, চুল বেয়ে টিপ টিপ করে পানি পড়ছে। আদ্রিস তো ঘরেই আসেনি, তবে চেঞ্জ করলো কখন আর শাওয়ার নিল কখন? রুষা দ্রুত ঘরে গেল, বড় আলমারিটা খুললো। এক পাশে ছেলেদের জামা কাপড় আর এক পাশে মেয়েদের জামা কাপড়। অন্য আর একটা আলমারি খুললো, সেখানে ছেলেদের ও মেয়েদের জুতা। ঘরের সব জায়গায় ছেলে ও মেয়েদের ব্যবহার্য জিনিসপত্র, তবে সব নতুন, এর আগে কেউ ব্যবহার করেনি। এটা তো তাহলে আদ্রিসের ঘরই, কিন্তু ও চেঞ্জ করে গেল কখন? রুষা আর মাথা ঘামালো না, গাড়ির শব্দ পেল। রুষা বারান্দায় গিয়ে দাঁড়ায়। আদ্রিস তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে, ওর সাথে সেজান। ওর গাড়ির আগে পিছনে আরো কতগুলো গাড়ি, মনে হচ্ছে কোনো দেশের প্রেসিডেন্ট। রুষা ভেবে পাচ্ছে না ওনার সাথে এত গার্ড কেন, সব সময় এত গার্ড নিয়ে কেন ঘোরেন, কিসের এত ভয়? ওনার কি তাহলে অনেক শত্রু? হতেও পারে, যেমন মানুষ। আদ্রিস নেই, তাই রুষা সাহস করে নিচে গেল। এদিক সেদিক দেখছে, এত বড় বাড়ি, সব গুলিয়ে ফেলছে। বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো। মিজান চাচা ওকে খেতে ডাকলো। রুষার প্রচন্ড ক্ষুধা লেগেছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। রুষা খেতে খেতে জিজ্ঞেস করলো,